আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে ভারত সরকার বারবার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মাধ্যমে তাদের উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশের তরফ থেকে বারবার বলা হয়েছে যে বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে এবং বাংলাদেশে সংখ্যালঘুরা বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমানদের মতোই তারা নির্বিঘ্নে বসবাস করছে। তো প্রশ্ন হচ্ছে, ভারতীয়দের মধ্যে অনেকেরই একটি যুক্তিসঙ্গত প্রশ্ন হচ্ছে, যদি বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে না, সংখ্যালঘুরা যদি তাদের বাড়িতে নিরাপদে আসে, যদি তাদের মন্দিরগুলো সুরক্ষিত আছে, যদি কোনো সেখানে হুমকি নেই, তাহলে মুসলমান সম্প্রদায়ের দাড়ি টুপি পরা মানুষে কেন মন্দির পাহারা দিচ্ছে? দর্শক, এই প্রশ্নটি শুনে অবশ্যই যুক্তিসঙ্গত একটি প্রশ্ন মনে হয়। এবার বিষয় হচ্ছে দর্শক, কেন পাহারা দিচ্ছে? এই উত্তরটা খুঁজতে গেলে আমাদের দেখতে হবে যে এই 16 বছরে আওয়ামী লীগ সরকারের শাসন ব্যবস্থাটা আসলে দর্শক, আমি বাংলাদেশের এই আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যতটা চিন্তা ভাবনা করেছি, যতটা বিশ্লেষণ করেছি, আমি আমার মতামত জানাচ্ছি। এই দলটিকে আমি কখনোই কিন্তু একটি রাজনৈতিক দলের যে সব বৈশিষ্ট্য থাকা দরকার, আমি কখনোই কিন্তু এই আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটির মধ্যে খুঁজে পাইনি। এই দলটিতে আপনারা হয়তো প্রশ্ন করবেন যে এই দলটির মধ্যে কি কোনো মানুষ ভালো নেই? হ্যাঁ, 2-1% মানুষ ভালো থাকতে পারে, কিন্তু খারাপ মানুষের ভিড়ে এই 2-1টা মানুষের ভালো কথা হয়তো কখনোই গুরুত্ব পায়নি এবং পরিশেষে আওয়ামী লীগ নামক এই রাজনৈতিক দলটি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকার জন্য যে বৈশিষ্ট্য, যে গুণাবলী থাকা দরকার, সবগুলোই তাদের লোপ পেয়েছে। আমি বারবার দেখেছি এই রাজনৈতিক দলটি যখনই কোনো বিরোধী দলের সভা সমাবেশ হয়েছে, সেখানে তাদের চাপাতি, আগ্নেয়াস্ত্র এবং পুলিশকে সঙ্গে নিয়ে নির্মমভাবে সেই সকল আন্দোলনকে তারা দমন করেছে। এটি কখনোই কোনো রাজনৈতিক সংগঠন এটা করতে পারে না। কিন্তু 5ই আগস্ট এবং তার আগের যে ঘটনা প্রবাহগুলো, ছাত্র আন্দোলন এবং জনতার প্রচণ্ড চাপের মুখে যখন শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হলো এবং একটা পর্যায়ে তার জীবন নিয়ে যখন তিনি ভারতে পালিয়ে আসলেন, তখন কিন্তু বাংলাদেশের মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছিল যে এই যে সরকারের যে পালাবদল হলো, অর্থাৎ ক্ষমতার যে পরিবর্তন হচ্ছে, এতে সংখ্যালঘুদের উপর হয়তো একটি বড় ধরনের প্রেশার চলে আসতে পারে। এই আশঙ্কাটা কিন্তু সবাই করছিল। তো এই আশঙ্কা যেমন ভারত করছিল, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ করছিল, তেমন বাংলাদেশের যারা রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি, তারপরে হেফাজতে ইসলাম, এই যে সংগঠনগুলো আছে, তাদের মধ্যেও কিন্তু এই চিন্তাটা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছিল। সঙ্গে সঙ্গে তারা কিন্তু মন্দিরগুলোতে পাহারার ব্যবস্থা করলো। এবার প্রশ্ন হচ্ছে, যদি বিএনপি, জামায়াতে ইসলামী, ছাত্র শিবির এবং বিভিন্ন যে সংগঠনগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, তারা যদি আক্রমণ না করে, তাহলে আওয়ামী লীগ কি এই মন্দির এবং এই সংখ্যালঘু হিন্দু ভাইদের বাড়িতে আক্রমণ করবে? এই প্রশ্নের যদি আমরা উত্তর খুঁজি, তাহলে উত্তরটা হবে আওয়ামী লীগে এই মন্দির, এই সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ করার জন্য মুখিয়ে ছিল বা মুখিয়ে আছে। কেন? কারণটা হচ্ছে, আওয়ামী লীগ যারা করতো এতদিন, আমি যে কথাটা বলছিলাম যে আওয়ামী লীগে যারা থাকতো তাদের বেশিরভাগ ছিল লুটেরা, তারা সুবিধাবাদী। একটা রাজনৈতিক দলকে গড়ে তুলতে গেলে যেমন তার সুখের দিনে থাকতে হয়, তেমন কিন্তু তার দুঃখের দিন আসলে কি করতে হবে এবং দুঃখের দিনে তাদের অবস্থান কী হবে, এইসব ভেবেচিন্তেই কিন্তু রাজনীতি করতে হয়। কিন্তু এই দলটার মধ্যে ভবিষ্যতের আজকের যে নির্মম একটা বাস্তবতার মধ্যে আওয়ামী লীগ এসে পড়েছে, এই দিনটার কথা সম্ভবত ওদের দলের কেউই কোনো দিন ভাবে। এবার মূল বিষয়টাই আসে, সেটা হচ্ছে আওয়ামী লীগ কেন হিন্দুদের বাড়িতে আক্রমণ করবে, কেন মন্দিরে আক্রমণ করে তারা বিএনপি জামাতের ঘাড়ে চাপিয়ে দেবে? এটার একটা রাজনৈতিক ফল তাদের আছে। কারণ হচ্ছে, আপনারা জানেন
পাশের একটি বৃহৎ শক্তিশালী দেশ হচ্ছে ভারতবর্ষ, এবং ভারতে বর্তমান যে ক্ষমতাসীন রাজনৈতিক দলটি আছে বিজেপি, তারা অত্যন্ত হিন্দুত্ববাদী একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল। সুতরাং যদি বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা হয়, বাংলাদেশে হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হয়, এবং এটাকে যদি জামাত বিএনপি বলে চালিয়ে দেওয়া যায়, তাহলে ভারতের মতো একটি পরাশক্তিকে, ভারতের মতো একটি হিন্দুত্ববাদী সরকারকে খেপিয়ে তোলা যাবে, এবং এই খেপিয়ে তোলার মাধ্যমে হয়তো ভারত কূটনৈতিকভাবে বা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানোর প্রচেষ্টা করতে পারে, আবার আওয়ামী লীগকে সংগঠিত করতে পারে, এবং আওয়ামী লীগ যদি পুনরায় সংগঠিত হয় এবং আরও যদি প্রতিবিপ্লব তৈরি করে, যদি আর একটা বিপ্লব করে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় নিয়ে আসতে পারে, তাহলে যেটা হবে যে লুটেরার যে রাজত্ব সেটা আবার কায়েম হবে, তারা আগের মতো করে আবার লুটিপুটে খেতে পারবে। মূলত এই দিকগুলো বিবেচনা করেই তারা কিন্তু এই আক্রমণগুলো করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, এবং এই প্রস্তুতি যে তারা নিয়ে রেখেছে তার অনেকগুলো প্রমাণও এর মধ্যে আপনারা নিশ্চয়ই জেনেছেন। এখানে আপনাদের একটা ঘটনা বলে নেই। মাশরাফি বিন মুর্তজা, আপনারা জানেন, বাংলাদেশের একজন ক্রিকেটার। এই ক্রিকেটার দীর্ঘদিন কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে কিন্তু যুক্ত। তো এই রাজনীতি করার কারণে তার বাড়িতে কিন্তু আক্রমণ হয়েছে। আপনারা জানেন, বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। অথচ মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আগুন লাগলো, অথচ ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশের আওয়ামী লীগরা পরিকল্পিতভাবে এই আগুনটি লিটন কুমার দাসের বাড়িতে লাগানো হয়েছে বলে তারা কিন্তু প্রচার করেছিল। সুতরাং এই প্রচারগুলো করে ভারতকে খেপিয়ে তোলে যদি কোনোভাবে তার সুবিধা নেওয়া যায়, এবং যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণকে শোষণ নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে, সুবিধাবাদীরা সেই অবস্থাটা আবার ফিরিয়ে আনার হেন কোনো চেষ্টা নাই যেটা তারা বাদ দিচ্ছে। ফলে আজকে যে প্রশ্নটা ভারত থেকে করা হচ্ছে যে যদি সেখানে কোনো আক্রমণ হয়ে না থাকে তাহলে কেন পাহারা দেবে সেখানকার মুসলমানরা? আসলে ভিতরের ব্যাপারটা কিন্তু তাই। ঘটনা ঘটাবে তারা, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দুষ্কৃতীরা, অথচ বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার তাদের উপর দোষ চাপিয়ে দেওয়া হবে, জামাত বিএনপির উপর দোষ চাপিয়ে দিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করা হবে। তো দর্শক, আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।